তাজমহলের ২২টি বন্ধ দরজা ঘিরে রয়েছে বহু বছর ধরে নানা গুজব, সেই সাথে ষড়যন্ত্রমূলক তত্ত্ব প্রচলিত আছে। কেউ বলেন এই দরজার পেছনে লুকোনো আছে হিন্দু দেবদেবীর মূর্তি, আবার কেউ কেউ বলেন ওগুলো খুললেই মিলবে সস্তা পেট্রোল ও ডিজেল, কিংবা কর্মসংস্থানের রহস্যও মিলতে পারে। আবার কেউ দাবি করেন তাজমহল আদৌ কোনো সমাধি নয়, এটি ছিল একটি শিব মন্দির যার নাম পূর্বে ছিল তেজ মহালয়। আরও এক ধাপ এগিয়ে কেউ কেউ বলেন শাহজাহান তাজমহল নির্মাণই করেননি, ১৩০০ শতকের রাজা পারামার্দি দেব নাকি এটা নির্মাণ করেছিলেন, যা উত্তরাধিকার সূত্রে রাজা মান সিং এর হাতে আসে, যা পুনরায় মান সিং এর নাতি জয় সিং এর কাছে আসে। আবার কথা এরকমও শোনা যায় যে তাজমহল নাকি শাহজাহান রাজা জয় সিং এর কাছ থেকে আত্মসাৎ করেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ও বহুল প্রচলিত দাবি হলো তাজমহল নির্মাণ শেষে নাকি ২০,০০০ শ্রমিকদের হাত কেটে দেয়া হয়েছিল, যাতে তারা আর কখনো এমন সৌন্দর্যময় স্থাপনা নির্মাণ করতে না পারেন। কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে। একদিকে বলা হচ্ছে তেজ মহালয় তৈরি হয়েছিল ১৩০০ শতকে, অন্যদিকে আবার বলা হচ্ছে শাহজাহান ১৭০০ শতকে শ্রমিকদের হাত কাটেন। প্রায় ৪৫০ বছরের ব্যবধানের এই দুই দাবিকে একসাথে সত্য বলা কি সম্ভব? कहा जाता है कि इतिहास तथ्यों पर आधारित होता है, ना कि भावनाओं। कैसा इतिहास, कहाँ का इतिहास, कौन सा इतिहास? याचिकाकर्ता की मांग है कि ताजमहल में मौजूद 20 बंद कमरों को खोला जाए। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় যে এই দাবিগুলোর ঐতিহাসিক ভিত্তি আসলে কতটা শক্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অনবোর্ড উইথ ছেত্রীর আরেকটি ইন্টারেস্টিং টপিকে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। একটু পেছন থেকেই শুরু করি। শাহজাহানের জন্ম হয়েছিল ১৫৯২ সালে। তার আসল নাম ছিল খুররাম, তবে শাহজাহান এই রয়্যাল নামটি তাকে পরে দেয়া হয়েছিল। শাহজাহান নামের মিনিং হলো কিং অফ দ্য ওয়ার্ল্ড। শাহজাহানের বাবার নাম ছিলেন জাহাঙ্গীর এবং তার মা ছিলেন জাগাত গোসেইন। জাগাত গোসেইন ছিলেন শাহজাহানের চিফ কুইন। ১৬১২ সালে শাহজাহানের বিয়ে হয় আরজুমান বানু বেগমের সঙ্গে, যিনি ইতিহাসে পরিচিত হন মমতাজ নামে। কিন্তু এর সাথে শাহজাহানের আরও কিছু রানী ছিলেন। ইতিহাস অনুযায়ী শাহজাহানের বিয়েগুলো হয়েছিল পলিটিক্যাল অ্যালায়েন্সের জন্য। শাহজাহানের প্রকৃত ভালোবাসা ছিল শুধুমাত্র মমতাজের জন্য। বাকি রানীদের তুলনায় মমতাজের প্রতি শাহজাহানের ভালোবাসা ছিল অনেক বেশি গভীর। এই ভালোবাসা থেকেই মমতাজের নাম দেয়া হয় মালিকায়ে জাহান, অর্থাৎ কুইন অফ দ্য ওয়ার্ল্ড। জানলে অবাক হবেন, মমতাজ যেই মহলটিতে থাকতেন তা তৈরি করা হয়েছিল পিওর গোল্ড এবং প্রিশিয়াস স্টোন দিয়ে। মহলটি নির্মিত হয়েছিল ১৫৯৩ সালে। বিয়ের পর সেই মহলের নামই রাখা হয় মমতাজ মহল। মমতাজের ক্রিয়েটিভিটির উপরে লক্ষ্য করলে দেখা যায় তিনি ছিলেন বুদ্ধিমতী ও প্রশাসনিক বিষয়ে আগ্রহী। ঠিক এজন্যই শাহজাহান কূটনৈতিক আলোচনায় ও দীর্ঘ সফরে প্রায়ই তাকে সঙ্গে রাখতেন। শাহজাহানের অন্য রানীর সাথে মাত্র একটা সন্তানই ছিল, সেখানে মমতাজের সঙ্গে ছিল তার ১৪টি সন্তান। তবে তার অনেকগুলো সন্তান জন্মের সময়ই মারা যায়। বুঝতেই পারছেন শাহজাহান কতটা ভালোবাসতেন আসলে মমতাজকে। ১৬৩১ সালের ১৭ই জুনে চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মৃত্যুবরণ করেন। আর এই মৃত্যু শাহজাহানকে গভীর শোকে ডুবিয়ে দেয়। মমতাজকে হারানোর বেদনায় প্রায় ১ বছর শাহজাহান নিজেকে সব কিছু থেকে আইসোলেট করে ফেলেছিলেন। ১ বছর পর যখন শাহজাহান সবার সামনে আসলো, তাকে আর চেনা যাচ্ছিল না একদমই। মাথা ভর্তি সাদা চুল, কিছুটা কুঁজো আর চেহারায় ক্লান্তির ছাপ যেন শাহজাহানের বয়স কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। শাহজাহানের মমতাজকে হারানোর সেই শোক থেকেই জন্ম নেয় একটি অতুলনীয় সমাধিসৌধ, যাকে পরবর্তীতে আমরা দেখি ভালোবাসার স্থায়ী স্মারক তাজমহল হিসেবে। তাজমহল নির্মাণে দায়িত্বে ছিলেন চিফ আর্কিটেকচার ওস্তাদ আহমেদ লাহোরি। তাকে টাইটেল দেয়া হয়েছিল নাদির-ই ইয়াসির, যার মিনিং হলো দ্য ওয়ান্ডার অফ এজ। সাদা মার্বেলের পাথরের উপর ক্যালিগ্রাফি করেছিলেন আব্দুল হক সিরাজি। ১,০০০-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল তাজমহলের প্রয়োজনীয় ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট করার জন্য। রাজস্থান, চীন, শ্রীলঙ্কা, আরব সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আনা হয়েছিল মার্বেল ও মূল্যবান সব পাথর। তাজমহল নির্মাণে সময় লেগেছিল প্রায় ২২ বছর, আর কাজ করেছিলেন প্রায় ২০,০০০-এরও বেশি শ্রমিক। তাজমহল নিয়ে কন্ট্রোভার্সি বেশ পুরনো,
কিন্তু শুরু করছি ইন্ডিয়ান একটি রিসেন্ট কন্ট্রোভার্সি নিয়ে। রিসেন্টলি বিজেপির পলিটিশিয়ান রজনীর সিং এলাহাবাদ হাইকোর্টে তাজমহলের বন্ধ 22টি কক্ষের দরজা খুলে দেওয়ার জন্য পিটিশন দাখিল করেছেন। তিনি চাচ্ছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেন একটি নতুন কমিটি বানায় এবং 22টি বন্ধ দরজার পেছনের রহস্য উদ্ঘাটন করুক এবং খুঁজে বের করুক এখানে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায় কিনা। এই পিটিশনে ক্লেম করা হয় তাজমহল আসলে তেজ মহালয় নামে একটি শিব মন্দির ছিল। ইতিমধ্যেই কোর্ট এই পিটিশন খারিজ করে দিয়েছেন এবং বলেছেন PIL সিস্টেম কোনো হাসির মজার জায়গা নয়। কোর্টের ভাষ্যমতে হিস্টোরিক্যাল রিসার্চের জন্য হিস্টোরিয়ানরা এসব নিয়ে কাজ করতে পারেন, কিন্তু তা হতে হবে অবশ্যই প্রপার মেথোডোলজি ফলো করে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অলরেডি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন 22টি দরজার পেছনে আসলে রুম নয়, এটা আসলে একটি লম্বা করিডোর, আর এই দরজাগুলো যে কখনো খোলা হয়নি তাও ঠিক নয়। ASI এর স্টাফ প্রতি সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর দরজাগুলো খুলে করিডোর ক্লিন করতেন। ASI এর একজন রিটায়ার্ড অফিসারও বলেছেন এই 22টি দরজার পেছনে দেখার মতো আসলে কিছুই নেই। আর বেসমেন্টের এরকম রুম থাকা আনইউজুয়াল কিছু নয় মুঘল স্থাপনাগুলোর জন্য। দিল্লির হুমায়ুন টোম, সাফদারজং টোমের মতো স্থাপনাগুলোকে স্ট্রাকচার দেওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে এরকম করিডোর করা হয়েছে। বেসমেন্টের এরকম ডিফারেন্ট টাইপের ডিজাইন স্থাপনাগুলোর স্ট্রং ভিত্তি হিসেবে কাজ করে। ASI এর আরেক অফিসারের ভাষ্যমতে এই দরজা দেয়া করিডোরে ট্যুরিস্টদের দেখার মতো আসলে কিছুই নেই। তাজমহল একটি প্রোটেক্টেড হেরিটেজ সাইট, যেখানে প্রতিদিন 1 লক্ষেরও বেশি মানুষ আসেন। এতে বিপুল মানুষের যাতায়াত যেন স্থায়ীভাবে ক্ষতি না করে, সেজন্যই বেসিকলি স্মৃতিস্তম্ভটি প্রোটেক্ট রাখার জন্য দরজাগুলো লক রাখা হয়েছে। পিটিশন খারিজ হয়ে যাওয়া পাশাপাশি ASI এর কর্মকর্তারা এতবার পরিষ্কার করে বলার পরেও এই বিতর্ক থামেনি। কিছু মিডিয়া হাউস ও সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ জোর করেই এই আলোচনা চালিয়ে যেতে থাকে, তাতে করে মনে হয় যেন এতে কারো না কারো লাভ হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এসব বিতর্ক করে আসলেই কিছু কি পাওয়া যাচ্ছে? এই সিচুয়েশনে 3 থেকে 4 দিন পরেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই বিতর্ককে চিরতরে শেষ করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তারা বন্ধ কক্ষগুলোর ভেতরের ছবি সরাসরি প্রকাশ করে দেয়। সাধারণ মানুষের সামনে দেখানো হয় এই ঘরগুলোর ভেতরে আসলে কি আছে। আর এই ছবিগুলোতে স্পষ্ট দেখা যায় বেসমেন্ট সংরক্ষণ ও মেরামতের কাজ চলছিল। ASI এর চিফ RK পাটেল ইন্ডিয়া টুডেকে জানান এই ছবিগুলো এখন ASI এর ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত রয়েছে, যে কেউ চাইলেই ছবিগুলো দেখতে পারবেন যে কোনো সময়। এর আগেও এরকম দাবি নিয়ে একাধিক পিটিশন ফাইল করা হয়েছিল, এটাই নতুন ছিল না। উদাহরণস্বরূপ এপ্রিল 2015 সালে আগ্রা কোর্টে একটি মামলা করা হয়। 6 জন আইনজীবী দাবি করেন তাজমহল নাকি আসলে একটি শিব মন্দির এবং সেখানে হিন্দুদের পূজা করার অনুমতি দেওয়া উচিত। আইনজীবী হরিশঙ্কর ও তার সহকর্মীরা বলেন রাজা পারামার্দি দেব তেজ মহালয় মন্দির নির্মাণ করেছিলেন, যা পরে উত্তরসূরি হিসেবে রাজা মান সিং পেয়েছিলেন। ঠিক এরপরই এই তেজা মহালয়ের হোল পেয়েছিলেন রাজা জয় সিং। এরপর 1632 সালে শাহজাহান তেজ মহালয় মন্দির আত্মসাৎ করেন এবং মমতাজের মৃত্যুর পর সেটিকে সমাধিতে রূপান্তর করেন। এই দাবির প্রেক্ষিতে আদালত কেন্দ্রীয় সরকার, সাংস্কৃতিক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব এবং ASI-কে জবাব দিতে বলেন। সরকার স্পষ্ট জানায় এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। 2015 সালের নভেম্বরে তৎকালীন কালচারাল মিনিস্টার মহেশ শর্মা লোকসভায় বলেন আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি যে তাজমহল কখনো হিন্দু মন্দির ছিল। 2017 সালে ASIও পরিষ্কারভাবে জানায় তাজমহল একটি সমাধি, কোনো মন্দির নয়। ASI আরও ব্যাখ্যা করে জানায় রাজা জয় সিং এর কাছ থেকে জমি জোর করে নেওয়া হয়নি, বরং 4টি মহলের বিনিময়ে নেওয়া হয়েছিল। 2017 সালে ইতিহাসবিদ রানা সাফি ইন্ডিয়া টুডে গ্রুপের ব্লগে লেখেন যে মুঘলরা ইতিহাস সংরক্ষণে অত্যন্ত সচেতন ছিলেন। তারা নিজেরাই ডায়েরি লিখতেন, যেমন জাহাঙ্গীরনামা। আবার দরবারি ইতিহাসবিদ দিয়েও নথিভুক্ত করাতেন। এছাড়াও সমসাময়িক পর্যবেক্ষকদের লেখাও রয়েছে সেখানে। সব মিলিয়ে বিভিন্ন
সূত্র একত্রে বিশ্লেষণ করলে তাজমহলের ইতিহাস খুব পরিষ্কারভাবেই জানা যায়। হিস্টোরিয়ান ইরা মুখোপাধ্যায় জানান, জয়পুরের রাজাদের মুঘলদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। যখন আকবর আম্বেরের রাজকুমারী হারখা বাইকে বিয়ে করেন, ঠিক তখন থেকেই পারিবারিক এবং বন্ধুত্বের দীর্ঘ যাত্রার মাধ্যমেই রাজা জয় সিং ও শাহজাহানের মাঝে খুব ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছিল সেই সময়। এই ঘনিষ্ঠতার কারণেই রাজা জয় সিং রানী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি স্থাপনার জন্য জমি দান করতে চেয়েছিলেন, কিন্তু শাহজাহান তা বিনামূল্যে সেই সময় গ্রহণ করেননি। বরং জমির পরিবর্তে সম্রাট শাহজাহান 4টি মহল জয় সিংকে দিয়ে দেন। আর ঠিক এই লেনদেনের সরকারি ফরমানে তারিখ ছিল 28শে ডিসেম্বর 1633, যার কপি আজও জয়পুর সিটি প্যালেস মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। হিস্টোরিয়ান রানা সাফি এই চুক্তির একটি কপি টুইটারে আপলোড দিয়েছিলেন। তাহলে প্রশ্ন আসে, এই তেজমহালয় গল্প এলো কোত্থেকে? আসলে এই কন্ট্রোভার্সির মূল উৎস একজন ব্যক্তি, যার নাম পুরুষোত্তম নাগেশ ওক। তিনি শর্টভাবে পিএন ওক নামেও পরিচিত। সেভাবে দেখতে গেলে তিনি আসলে কোনো ইতিহাসবিদ ছিলেন না। ইতিহাসের প্রতি আগ্রহ থাকলেও তিনি নিজের গল্প অনুযায়ী ইতিহাস লিখতেন। ইতিহাস লেখার কাজ যে এত সহজ নয় তা পিএন ওককে সহজে বোঝানো সম্ভব হয়নি সেই সময়। আসলে ইতিহাসবিদ হতে হলে অনেক পুরনো ডায়েরি, পেপার, ম্যাগাজিন পড়তে হয়। সমসাময়িক ইতিহাসবিদদের বিবরণ, সেই সময়কার ভ্রমণকারীরা কি লিখেছেন সবকিছু খুঁটিয়ে দেখতে হয়। এর সঙ্গে যুক্ত হয় কার্বন ডেটিং, প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও অন্যান্য বৈজ্ঞানিক তথ্য। এই সব কিছু মিলিয়ে তবেই বোঝার চেষ্টা করা হয় আসলে কি ঘটেছিল। সবকিছু ভালোভাবে বোঝার পর ইতিহাসবিদরা নিজের ভাষায় তা লিখে থাকেন। তারা বিভিন্ন উৎসের উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ বিবরণ তৈরি করেন। ঠিক এরপরই সেই লেখা পিয়ার রিভিউ হয়, অর্থাৎ অন্য ইতিহাসবিদরা যাচাই করেন যে তথ্যগুলো কতটা নির্ভুল। কিন্তু এখানে পিএন ওকের যুক্তি ছিল একদমই আলাদা এবং তার কাজ করার ধরনও ছিল অন্যান্য ইতিহাসবিদদের চেয়ে একদমই আলাদা। তার যুক্তি ছিল এরকম যে ভ্যাটিকান শব্দটি শুনতে সংস্কৃতের বাটিকা শব্দের মতো শোনায়, তাই হয়তো একসময় ভ্যাটিকান সিটি ছিল একটি হিন্দু মন্দির। একই সঙ্গে তিনি এটাও দাবি করেছিলেন যে ওয়েস্টমিনিস্টার অ্যাবিও একসময় হিন্দু মন্দির ছিল। এসব কোনো আসলে রসিকতা নয়, তিনি সত্যি এসব তার নিজের প্যাম্পলেটে লিখেছিলেন। আর এগুলো যদি আপনার অদ্ভুত মনে হয় তাহলে জেনে রাখুন তিনি আরও অদ্ভুত দাবি করেছিলেন। একটি প্যাম্পলেটে তিনি লিখেছিলেন খ্রিস্ট ধর্ম আসলে কৃষ্ণ নীতি থেকে এসেছে। তার মতে যিশু নাকি 13 থেকে 30 বছর বয়সের মধ্যে ভারতে এসেছিলেন এবং এখান থেকে কৃষ্ণ নীতি শিখে ফিরে গিয়েছিলেন, অর্থাৎ পুরো খ্রিস্ট ধর্মই নাকি হিন্দু ধর্ম থেকে অনুপ্রাণিত। এই সমস্ত অদ্ভুত দাবিতেই তার দাবি শেষ হয়নি। তিনি আরও দাবি করেছিলেন ইসলাম ও ইহুদি ধর্ম নাকি হিন্দু ধর্ম থেকেই এসেছে। কিভাবে? এখানে তার যুক্তি ছিল ইব্রাহিম শব্দটি ব্রহ্মার মতো শোনায়। ইব্রাহিমের স্ত্রী সারা আসলে সরস্বতী, মোসেস মানে মহেশ অর্থাৎ শিব। তার মতে প্রাচীনকালে একটি বিশাল হিন্দু সাম্রাজ্য পুরো বিশ্ব শাসন করত। তাজমহল নিয়ে প্রথম কনস্পিরেসি থিওরিও আসলে পুরুষোত্তম নাগেশ ওকের তৈরি। তার মতে মুঘলরা আসলে কখনোই কোনো স্থাপনা বানায়নি। তাজমহল নাকি প্রাচীন হিন্দু সভ্যতার একটি ওয়ান্ডার। কিন্তু প্রপার ইতিহাসবিদরা বলেন ভারতে 4th শতকের আগের যেসব স্থাপনা টিকে আছে তার বেশিরভাগই রক কাট স্ট্রাকচার। এর বাইরে এমন কোনো বিশাল স্থাপনা টিকে থাকার প্রমাণ নেই। আর এখন প্রশ্ন হলো, তাহলে তাজমহল কিভাবে এত প্রাচীন হতে পারে? এই প্রশ্ন ওঠার সাথে সাথেই পিএন ওক নিজের দাবি বদলান। তিনি বলেন তাজমহল 1600 সালের নয়, বরং 1155 সালের রাজা পারামার্দি দেব তৈরি করেছিলেন। এরপর তিনি 1889 সালে তাজমহল দ্য ট্রু স্টোরি নামের প্যাম্পলেট লিখেন। 2000 সালে তিনি নিজের এই প্যাম্পলেটের উপর ভিত্তি করে পিটিশন দাখিল করেন এবং সেই সাথে দাবি করেন যে এখন আমাদের সত্য জানতেই হবে। পিএন ওকের পিটিশনে উল্লেখ ছিল শাহজাহান রাজা জয় সিং এর হাভেলি আত্মসাৎ করেছিলেন। বাস্তব ইতিহাসের একটি লাইন রেখে বাকিটা তিনি নিজের কল্পনা দিয়ে ভরে দেন। সুপ্রিম কোর্ট তার পিটিশন খারিজ করে দেয় এবং তার যুক্তিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। সত্যি বলতে গেলে পিএন ওক চাইলে একজন অসাধারণ ফিকশন লেখক হতে পারতেন, কিন্তু এখানে সমস্যার বিষয় হলো তিনি নিজেকে সবসময় ইতিহাসবিদ বলেই পরিচয় দিতে পছন্দ করেন। এরপর আসে 2010 সাল, হোয়াটসঅ্যাপের জন্ম এবং সেখান থেকেই সৃষ্টি হয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। পিএন ওকের এই বানানো গল্পগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ফরওয়ার্ড হতে হতে সত্য হয়ে ওঠে। মানুষ বিশ্বাস করতে শুরু করে এবং আবার নতুন করে আদালতে পিটিশন যায়।
এখানে মজার ব্যাপার হলো পিএনও যেখানে 1155 সালের কথা বলেছিলেন, অন্যদিকে সাম্প্রতিক পিটিশনে দাবি করা হয় তাজমহল নাকি 1212 সালে নির্মিত। याचिका में ताजमहल के इतिहास को लेकर भी बात कही गई, जिसके मुताबिक राजा परमर्दी देव ने साल 1212 में तेजो महाले मंदिर का निर्माण कराया। কিন্তু এখানে বছর বদলালেই বা কি যায় আসে, গল্প তো একই ভিত্তিহীন। আজ এই ভুয়া তথ্যগুলো টিভি ডিবেটের বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এমনভাবে আলোচনা হয় যেন এখনো কোনো অমীমাংসিত রহস্য লুকিয়ে আছে, যখন বাস্তবে সত্য বহুবার পরিষ্কার করে বলা হয়েছে। আরেকটি বহুল প্রচলিত দাবি হলো শাহজাহান নাকি তাজমহল তৈরির পর শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, যাতে তারা আর এমন কোনো স্থাপনা বানাতেই না পারে। এমনকি এই দাবি গত বছর একজন কেন্দ্রীয় মন্ত্রীও পুনরাবৃত্তি করেছিলেন। आगरा में ताजमहल का निर्माण हुआ और जिन कारीगरों ने निर्माण किया उनके हाथ काट दिए गए थे, लेकिन विश्वनाथ कॉरिडोर का निर्माण करने वाले कारीगर और बेलदारों का फूल वर्षा का स्वागत करके एक नए आयाम को इस देश में नरेंद्र मोदी जी के नेतृत्व में दिया गया। কিন্তু একটু যুক্তি দিয়ে ভাবলেই প্রশ্ন আসে যে 20,000 শ্রমিকের হাত কি একদিনে কাটা সম্ভব, নাকি একজন একজন করে ডাক দেয়া হয়েছিল আর বলা হয়েছিল আজ বৃহস্পতিবার, আজ তোমার হাত কাটবো। এমন হলে কি কোনো শ্রমিক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করত? আমরা যদি নিজেকে এই প্রশ্ন একবার করে দেখি, তাহলে কি সেখানে উত্তর আসবে এভাবে যে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি লাইনে, আমার হাত কেটে ফেলুন? না, ইতিহাসে এই ঘটনার একটিও প্রমাণ নেই। যদি আসলে সত্য হতো তাহলে কোনো না কোনো ইতিহাসবিদ, কোনো না কোনো ভ্রমণকারীর লেখায়, কোনো না কোনো নথিতে এর উল্লেখ মাস্ট বি থাকতো। বরং প্রমাণ ঠিক উল্টো কথা বলে। শাহজাহান তাজমহলের পর তাজগঞ্জ নামে একটি বড় বসতি গড়ে তুলেছিলেন, যেখানে হাজার হাজার শিল্পী ও শ্রমিক একত্রে কাজ করতেন। আজও তাদের বংশধরেরা সেখান থেকে পূর্বপুরুষদের কারিগরি দক্ষতা ধরে রেখেছেন। তাজমহলের পরই তৈরি হয় শাহজাহানাবাদ, যা আজকের দিল্লি। রেড ফোর্ট, জামা মসজিদ সবই প্রায় একই সময়ে নির্মিত। তাহলে এখানে প্রশ্ন আসে খুবই স্বাভাবিকভাবে যে যদি এত শ্রমিকদের হাত একসাথে কেটে দেয়া হয়েছিল, তাহলে এত বিশাল বিশাল স্থাপনা কিভাবে সম্ভবত সেই সময় তৈরি করা? এ কারণেই ইতিহাসবিদরা বলেন শাহজাহানের সময়কাল ছিল মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ, এবং তা সম্ভব হয়েছিল কারণ তিনি কারিগরদের সম্মান দিতেন। আজ অনেকের কাছেই তাজমহল ভালোবাসার প্রতীক। কেউ বলেছেন এক সম্রাট প্রেমের নিদর্শন রেখে গেছেন, আবার কেউ কেউ বলেছেন এটি ক্ষমতা ও সম্পদের প্রদর্শন। যাই হোক, এসব কিছুর ভেতরে একটি বিষয় অস্বীকার করা যায় না একদমই, তা হলো তাজমহল একটি আর্কিটেকচারাল মার্বেল, বিশ্বের 7 ওয়ান্ডার্সের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর একটি। তাজমহলের পেছনের গল্প যতই সমালোচনার মুখে পড়ুক না কেন, তাজমহল আসলেই গর্ব করার মতো একটি নিদর্শন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।